হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স ক্যাফের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মারিয়া ফেরদৌস মনিকা। আজকে আমরা ম্যানুফ্যাকচারিং টেকনোলজি পার্ট 3 ওয়েল্ডিং নিয়ে আলোচনা করব এবং আমাদের এই আলোচনায় থাকবে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। Resistance welding processes. Resistance welding is a group of fusion welding processes that uses a combination of heat and pressure to accomplish coalescence. The heat being generated by electrical resistance to current flow at the junction to be welded. অর্থাৎ রেজিস্ট্যান্স ওয়েল্ডিং হচ্ছে একটি ফিউশন ওয়েল্ডিং প্রসেস এবং এই প্রসেসে সাধারণত মেটালকে জয়েন তৈরি করার জন্য এখানে হিট এবং প্রেসারের কম্বিনেশনটা ব্যবহার করা হয়। হিট এবং প্রেসারের কম্বিনেশনে আমরা হচ্ছে সাধারণত মেটাল জয়েন করে থাকি। আর যেই হিটটা আমরা দিচ্ছি এই ওয়েল্ডিং প্রসেসে, সেই হিটটা প্রডিউস হচ্ছে, মানে এই হিটটা আসলে জেনারেট হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের কারণে। অর্থাৎ এই যে জাংশনটা, এই জাংশনে কারেন্ট ফ্লো হচ্ছে এবং এই জাংশনে এই কারেন্ট ফ্লোর কারণে যে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, এই রেজিস্ট্যান্সের কারণে হিটটা জেনারেট হচ্ছে আর এই হিটের কারণেই মেটালটা জয়েন্ট হচ্ছে। দ্য প্রিন্সিপাল কম্পোনেন্টস ইন রেজিস্ট্যান্স ওয়েল্ডিং আর শোন ইন ফিগার। এই যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর যে প্রিন্সিপাল কম্পোনেন্টগুলো আছে সেগুলো আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইলেকট্রোড আছে, যেটি হচ্ছে সাধারণত এই আমাদের ওয়ার্কপিসটাকে ফোর্স দিচ্ছে, তার সাথে সাথে অবশ্যই এটি কারেন্ট ফ্লো করতেছে। যেমন কারেন্টের পজিটিভ প্রান্ত এখানে আছে আর নেগেটিভ প্রান্ত এখানে। আবার এটি হচ্ছে আমাদের সেই ওয়ার্কপিসটা, অর্থাৎ এখানে শীট মেটাল ব্যবহার করা হয়েছে। আর এটি হচ্ছে ওয়েল্ড নাগেট, যেটি আসলে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং করার সময় তৈরি হয়। দ্য কম্পোনেন্টস ইনক্লুড ওয়ার্ক পার্ট টু বি ওয়েল্ডেড, ইউজুয়ালি এ শীট মেটাল পার্ট। এই যে বলেছে যে কম্পোনেন্ট যেগুলো আছে তার মধ্যে হচ্ছে কি কি আছে, ওয়ার্ক পার্ট আছে, যে এই যে ওয়ার্ক পার্ট, এবং এটি হচ্ছে সাধারণত শীট মেটাল পার্ট হয়ে থাকে। টু অপোজিং ইলেকট্রোডস মিনস অফ অ্যাপ্লাইং প্রেশার টু স্কুইজ দ্য পার্টস বিটুইন দ্য ইলেকট্রোড অ্যান্ড অ্যান এসি পাওয়ার সাপ্লাই ফ্রম হুইচ এ কন্ট্রোল কারেন্ট ক্যান বি অ্যাপ্লাইড। আচ্ছা, এখানে বলা হয়েছে যে দুটো অপোজিট ইলেকট্রন থাকবে। এই ইলেকট্রোডের কাজ হচ্ছে দুটো, একটা হচ্ছে এর কাজ হচ্ছে প্রেসার দেওয়া, যাতে হচ্ছে এই মেটালকে ওরা হচ্ছে চাপ দিতে পারে। আর আরেকটা কাজ হচ্ছে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে, যে এসি পাওয়ার সাপ্লাই ফ্রম হুইচ এ কন্ট্রোল কারেন্ট ক্যান বি অ্যাপ্লাইড। এসি পাওয়ার সাপ্লাইটা অ্যাপ্লাই করা হয় এটার মধ্যে। দ্য অপারেশন রেজাল্টস ইন আ ফিউজড জোন বিটুইন দ্য টু পার্টস called a weld nugget in spot welding. আচ্ছা, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং বিভিন্ন ধরনের আছে, তার মধ্যে যেটা স্পট ওয়েল্ডিং আর কি। সেই স্পট ওয়েল্ডিং এ কি হয় যে এই যে অপারেশনটা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর কারণে কি হয়, ফিউজড জোন তৈরি হয় দুটো পার্টের মধ্যে। যে এই পার্ট আর এই পার্টের মধ্যে একটা ফিউজড জোন তৈরি হয়, আর অর্থাৎ যেই জোনটাতে আমাদের যে মেটালটা আছে সেটা গলে যায়, এরকম একটা জোন তৈরি হয়, সেটাকে ওরা বলছে ওয়েল্ড নাগেট। এবং এই ধরনের ঘটনা কিন্তু স্পট ওয়েল্ডিং এর ক্ষেত্রে দেখা যায়। By comparison to arc welding, resistance welding uses no shielding gases, flux or filler metal. আচ্ছা, যদি আমরা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কে আর্ক ওয়েল্ডিং এর সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা একটা জিনিস পাই যে এখানে কোনো শিল্ডিং গ্যাস ব্যবহার করা হয় না, ফ্লাক্স ব্যবহার করা হয় না, ফিলার মেটাল ব্যবহার করা হয় না। And the electrodes that conduct electrical power to the processes are non-consumable. এখানে যে আমরা ইলেকট্রোডটা ব্যবহার করছি সেটা আবার হচ্ছে নন কনজিউমেবল। আচ্ছা, যখন আমরা আর্ক ওয়েল্ডিং করেছিলাম তখন কিন্তু আমাদের নন কনজিউমেবল ইলেকট্রোড আর্ক ওয়েল্ডিং করেছিলাম এবং কনজিউমেবল ইলেকট্রোড আর্ক ওয়েল্ডিং করেছিলাম। কিন্তু এখানে যে আমরা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং করছি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় নন কনজিউমেবল ইলেকট্রোডই থাকবে। Resistance welding is classified as a fusion welding because the applied heat almost always causes melting of the fairing surfaces. Fairing surface বলতে যে সারফেসটা আসলে আমাদের জয়েন্টটা হচ্ছে সেই সারফেসের কথা বলা হয়েছে। তো এখানে বলেছে যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কে কেন ফিউশন ওয়েল্ডিং বলা হয়, এটার কারণ হচ্ছে যখনই হচ্ছে হিট অ্যাপ্লাই করা হয় তখন দেখা যায় অলমোস্ট অলওয়েজ, মানে সব সময় দেখা যায় যে মেল্টিং হয়, যার এই ফেইরিং সারফেসে মেল্টিং হয়, এই জন্য এটাকে ফিউশন ওয়েল্ডিং বলা হচ্ছে। However, there are exceptions, আর এক্সেপশন তো থাকেই।
Some welding operations based on resistance heating use temperatures below the melting point of the base metal, so fusion does not occur. কিছু কিছু রেজিস্ট্যান্স ওয়েল্ডিং অপারেশনের ক্ষেত্রে দেখা যায় যে যেই হিটটা দেয়া হচ্ছে সেই হিটের কারণে যে টেম্পারেচারটা তৈরি হচ্ছে সেই টেম্পারেচারটা হচ্ছে মেল্টিং পয়েন্টের নিচে অবস্থান করে, বেস মেটালের মেল্টিং পয়েন্টের নিচে থাকে টেম্পারেচারটা, যার কারণে দেখা যায় সেখানে কোনো মেল্টিং হয় না এবং এই কারণে কোনো ফিউশনও হয় না, সো ফিউশন ডাজ নট অকার। এই জন্য তখন দেখা যায় যে এই ক্ষেত্রে আমরা এটাকে ফিউশন ওয়েল্ডিং বলতে পারবো না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংটা আসলে ফিউশন ওয়েল্ডিং। এখন আমরা জেনে নিব যে আমরা যে পাওয়ারটা পাচ্ছি সেই পাওয়ার সোর্সটা কি, কোনটা, কোন পাওয়ার সোর্সটা আসলে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এ ব্যবহার করা হয়। পাওয়ার সোর্স ইন রেজিস্ট্যান্স ওয়েল্ডিং: the heat energy supplied to the welding operation depends on current flow, resistance of the circuit, and length of time the current is applied. This can be expressed by the equation. আচ্ছা ঠিক আছে, এখানে বলেছে যে যেই হিট এনার্জিটা আমরা আসলে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এ পাই সেটা কিসের উপর ডিপেন্ড করে, সেটা ডিপেন্ড করতেছে তিনটা জিনিসের উপর। একটা হচ্ছে কারেন্ট ফ্লো, তারপরে হচ্ছে সার্কিটের রেজিস্ট্যান্সটা কিরকম এটা, আর আরেকটা হচ্ছে যে সময় কারেন্টটা দেওয়া হয় ওই সময়টা, কত সময় ধরে কারেন্ট ফ্লোটা করা হয় এই সময়টা। আচ্ছা, এই তিনটা জিনিসের উপর, যার কারণে এটাকে হচ্ছে একটা ইকুয়েশন দিয়ে দেখানো হয়েছে যে এই যে হিট যেটা আমরা প্রডিউস করি সেটা হচ্ছে আই স্কোয়ার আর টি। আই হচ্ছে কারেন্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্স, এবং টি হচ্ছে টাইম। নিচে বলাও আছে আসলে ওয়্যার এইচ হচ্ছে হিট জেনারেটেড, আই কারেন্ট, এটাকে হচ্ছে জে দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করা হয়, আর হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, অ্যান্ড টি হচ্ছে টাইম, সেকেন্ডে প্রকাশ করা হয়। The current used in resistance welding operations is very high. রেজিস্ট্যান্স ওয়েল্ডিং অপারেশনে যে কারেন্টটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে অনেক হাই, 5000 থেকে 20000 অ্যাম্পিয়ার টিপিক্যালি, অলদো ভোল্টেজ ইজ রিলেটিভলি লো, যেখানে ভোল্টেজটা হচ্ছে লো, ইউজুয়ালি বিলো 10 ভোল্ট। আচ্ছা, তাহলে আমরা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এ কারেন্টটা অনেক বেশি হাই কারেন্ট ব্যবহার করতেছি কিন্তু ভোল্টেজটা কিন্তু আমরা লোই রাখতেছি, আর কারেন্টের সাথে ভোল্টেজের এই যে অনেক লো, কারেন্ট যদি 5000 থেকে 20000 অ্যাম্পিয়ার হয়, ভোল্টেজ সেখানে মাত্র 10 ভোল্ট। দ্য ডিউরেশন টাইম অফ দ্য কারেন্ট ইজ শর্ট ইন মোস্ট প্রসেসেস। ম্যাক্সিমাম প্রসেসে দেখা যায় এই যে সময় যেটা ডিউরেশন টাইম যেটা কারেন্টের এটা হচ্ছে শর্ট, পারহ্যাপস লাস্টিং 0.1 to 0.4 সেকেন্ড ইন আ টিপিক্যাল স্পট ওয়েল্ডিং অপারেশন। এবং স্পট ওয়েল্ডিং অপারেশন যদি করে থাকি তাহলে সেই ক্ষেত্রে এই টাইমটা হচ্ছে 0.1 থেকে 0.4 সেকেন্ড। রেজিস্ট্যান্স ইন দ্য ওয়েল্ডিং সার্কিট ইজ দ্য সাম অফ, আচ্ছা সার্কিটে ওয়েল্ডিং সার্কিটে যে রেজিস্ট্যান্সটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা কয়েকটা রেজিস্ট্যান্সের যোগফল, অর্থাৎ কয়েকটা রেজিস্ট্যান্স মিলে টোটাল রেজিস্ট্যান্সটা হয়। এবং সেই রেজিস্ট্যান্সগুলো কোথায় কোথায় হয়? রেজিস্ট্যান্স অফ দ্য ইলেকট্রোডের নিজস্ব একটা রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্স অফ দ্য ওয়ার্ক পার্ট, অবশ্যই ওয়ার্ক পার্ট যেহেতু আলাদা ম্যাটেরিয়ালের এটারও নিজস্ব একটা রেজিস্ট্যান্স থাকবে। কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স বিটুইন ইলেকট্রোড অ্যান্ড ওয়ার্ক পার্ট, এটি কিন্তু একটি ভালো, মানে এইখানে কিন্তু রেজিস্ট্যান্স মোটামুটি একটু বেশি থাকার কথা। এটি হচ্ছে কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স, কারণ আমরা হচ্ছে ইলেকট্রোড আর ওয়ার্ক পার্ট আছে, ওয়ার্ক পার্ট যেটা কিন্তু দুটো আলাদা আলাদা পদার্থ, এদের মধ্যে যে জয়েন্ট সেখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি হবে, সেটাকে বলা হচ্ছে যে কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স বিটুইন ইলেকট্রোড অ্যান্ড ওয়ার্ক পার্ট অ্যান্ড কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স অফ দ্য ফেইং সারফেসেস। আচ্ছা, যেই ওয়ার্ক পার্ট দুটোকে আমরা জয়েন করব সেই ওয়ার্ক পার্ট দুটো যে কন্ট্যাক্ট পয়েন্টটা আছে সেখানেও কিন্তু একটি ভালো অ্যামাউন্টের রেজিস্ট্যান্স পাওয়া যাবে, কারণ এরা দুটো আলাদা পদার্থ, সেম ম্যাটেরিয়ালের মধ্যেই যেখানে রেজিস্ট্যান্স পাওয়া যাচ্ছে সেখানে ডিফারেন্ট ম্যাটেরিয়ালের মধ্যে, অথবা আমরা যদি বলি যে ডিফারেন্ট পার্টের মধ্যে, সেখানে তো রেজিস্ট্যান্স আরও বেশি পাওয়ার কথা। তো এই কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সগুলো কিন্তু অনেক বেশি হাই হয়ে থাকে, বিশেষ করে যে কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স অফ দ্য ফেইং সারফেসেস। ফেইং সারফেস মানে যে সারফেসে আসলে জয়েনিংটা আমরা চাচ্ছি ওই সারফেসে যে কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সটা সেই রেজিস্ট্যান্সটা।
তাহলে কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স আমরা দুটো পাচ্ছি, আর ম্যাটেরিয়ালের যে রেজিস্ট্যান্স নিজস্ব ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটি হচ্ছে দুটো পাচ্ছি, একটা হচ্ছে ইলেকট্রোডের আর একটা হচ্ছে ওয়ার্ক পার্টের। The principal functions of pressure in resistance welding are two. আচ্ছা, এখানে এই যে প্রেসারটা যেটা আমরা দিচ্ছি সেটা যে ফাংশনটা, প্রিন্সিপাল ফাংশনটা আসলে কি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন একটা ফাংশনের কথা বলা হয়েছে, ফোর্স কন্ট্যাক্ট বিটুইন দ্য ইলেকট্রোড অ্যান্ড দ্য ওয়ার্ক পার্ট অ্যান্ড বিটুইন দ্য টু ওয়ার্ক সারফেসেস প্রিয়র টু অ্যাপ্লাইং কারেন্ট। অর্থাৎ কারেন্টটা অ্যাপ্লাই করার আগে এরা যদি ভালোভাবে কন্ট্যাক্টে না থাকে তাহলে তো কারেন্ট ফ্লোই হবে না। সো কারেন্ট ফ্লো হওয়ার জন্য এদেরকে ভালোভাবে মানে কন্ট্যাক্টে থাকতে হবে, গুড কন্ট্যাক্টে থাকতে হবে। এই যে কন্ট্যাক্টটা তৈরি করার জন্য এদেরকে ফোর্স দিতে হবে, ফোর্স কন্ট্যাক্ট বিটুইন দ্য ইলেকট্রোড অ্যান্ড দ্য ওয়ার্ক পার্ট। আচ্ছা, এই কন্ট্যাক্টটা থাকতে হবে ইলেকট্রোড এবং ওয়ার্ক পার্টের মধ্যে, এবং বিটুইন দ্য টু ওয়ার্ক সারফেসেস প্রিয়র টু অ্যাপ্লাইং কারেন্ট। এবং এই দুটো যে ওয়ার্ক পার্ট আছে আলাদা আলাদা, যে দুটোকে আমরা জয়েন করব, সেই ওয়ার্ক পার্টগুলোর মধ্যেও কন্ট্যাক্ট থাকতে হবে। এই জন্যই হচ্ছে ফোর্স দেওয়া হয়। আর আরেকটা কথা বলছে যে প্রেস দ্য ফেইং সারফেসেস টুগেদার টু অ্যাকমপ্লিশ কোলেসেন্স ওয়েন দ্য প্রপার ওয়েল্ডিং টেম্পারেচার হ্যাজ বিন রিচড। আচ্ছা, যখন হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো হলো, তারপরে হচ্ছে রেজিস্ট্যান্সের কারণে তো টেম্পারেচার বাড়তে থাকবে, এবং আমরা যখন আমাদের প্রপার ওয়েল্ডিং টেম্পারেচারটা পেয়ে যাব তখন এটাকে প্রেস করতে হবে যাতে এদের মধ্যে জয়েন্টটা ঠিক মতো হয়। আর এই যে টু অ্যাকমপ্লিশ কোলেসেন্স মানে আমরা এদের জয়েন্টটা তৈরি করার জন্য হচ্ছে এদেরকে প্রেস করব, দুটো ফেইং সারফেসকে প্রেস করব। আমরা এখন রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর একটি অ্যানিমেশন ভিডিও দেখব, এবং এখানে স্পট ওয়েল্ডিংটি দেখানো হয়েছে। এটি হচ্ছে রকার আর্ম। এই হচ্ছে আমাদের ইলেকট্রোড, এই হচ্ছে শীট মেটাল, যেই মেটাল দুটোকে আমরা জয়েন করব, এই যে ওয়ার্কপিস বলা হয়েছে। এই মেটাল দুটোকে এখন এই ইলেকট্রোড দুটির মাঝখানে রেখে এখানে কারেন্ট ফ্লো করা হবে এবং তারপরে জয়েন্টটা সম্পন্ন হবে। এই যে এখানে রেজিস্ট্যান্স হিট তৈরি হলো এবং সেই হিটের কারণে জয়েন্ট তৈরি হলো। এখানে একটি স্পট ওয়েল্ডিং সম্পন্ন হয়েছে এবং এরপরে আবার আরেকটি জায়গায় আরেকটি স্পট ওয়েল্ডিং করা হবে। যখনই এরা কানেক্টেড হবে তখন এদের মধ্যে কারেন্ট ফ্লো হবে এবং সেখানে রেজিস্ট্যান্স, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের কারণে হিট জেনারেট হবে। এই যে এখানে হচ্ছে হিট জেনারেট হয়েছে, এরপরে এদেরকে প্রেস করা হচ্ছে, যে মেকানিক্যাল প্রেসিং মানে হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে প্রেস করা হলো। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন দেখানো হয়েছে স্পট ওয়েল্ডিং এর। অটোমোবাইল ইন্ডাস্ট্রি, frameworks, manufacturing industry, sheet metal works, ventilation ducts. এখন আমরা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং প্রসেসগুলো নিয়ে আলোচনা করব। The resistance welding processes of most commercial importance are spot, seam and projection welding. এই তিন ধরনের রেজিস্ট্যান্স ওয়েল্ডিং সাধারণত হয়ে থাকে। তো প্রথমে আলোচনা করে নিচ্ছি রেজিস্ট্যান্স স্পট ওয়েল্ডিং নিয়ে। রেজিস্ট্যান্স স্পট ওয়েল্ডিং is an resistance welding processes in which fusion of the faying surfaces of a lap joint is achieved at one location by opposing electrodes. অর্থাৎ রেজিস্ট্যান্স স্পট ওয়েল্ডিং হচ্ছে একটা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং প্রসেস যেখানে ফেইং সারফেসের মানে ল্যাপ জয়েন্টের ক্ষেত্রে ফেইং সারফেস যেটা থাকে সেটা হচ্ছে ফিউশন হয়, অর্থাৎ ফেইং সারফেসে মেটালটা গলে যায়, ইজ অ্যাচিভড অ্যাট ওয়ান লোকেশন বাই অপোজিং ইলেকট্রোড, এবং সেই ঘটনাটা ঘটে জাস্ট একটা লোকেশনে। অপোজিট ইলেকট্রোডগুলো ইলেকট্রোডের দ্বারা হয়ে থাকে এবং সেটা হচ্ছে একটা লোকেশনে হয়ে থাকে। অর্থাৎ আমি আবার একটু বলি যে আমি রেজিস্ট্যান্স স্পট ওয়েল্ডিং এ যেটা করি, একটি লোকেশনে অপোজিট ইলেকট্রোডগুলো দ্বারা একটি ল্যাপ জয়েন্টের যে ফেইং সারফেসগুলো আছে সেগুলোর মধ্যে যদি ফিউশন হয় তাহলে আমরা সেটাকে বলবো রেজিস্ট্যান্স স্পট ওয়েল্ডিং।
The process is used to join sheet metal parts of thickness 3 mm. এই প্রসেসের মাধ্যমে যে শীট মেটালগুলো আমরা জয়েন করে থাকি সেগুলো থিকনেস সাধারণত 3 মিলিমিটার অর লেস অথবা এর কম থাকে, আর ইঞ্চিতে বললে 0.1 to 5 inch. Using a series of spot weld in situation where an এয়ারটাইট অ্যাসেম্বলি ইজ নট রিকোয়ার্ড। আচ্ছা, এই যে রেজিস্ট্যান্স স্পট ওয়েল্ডিংটা, এটা আমরা সে সমস্ত ক্ষেত্রেই ব্যবহার করে থাকি যেখানে আমাদের এয়ারটাইট অ্যাসেম্বলির কোনো প্রয়োজন নেই, যেখানে জাস্ট আমাদের জয়েন্টটা হলেই হবে। এই জন্য আমরা সিরিজ অফ স্পট ব্যবহার করে জয়েন্টটা করে থাকি। আর যদি কোথাও আমাদের এয়ারটাইট অ্যাসেম্বলির দরকার হয় সেই ক্ষেত্রে আমরা কি করি, আমাদের যে জয়েন্ট স্পট ওয়েল্ডিং এর যে জয়েন্টগুলো আছে এগুলো একদম একটা আরেকটাকে ওভারল্যাপ করতে হয়। এটি নিয়ে পরে আলোচনা করছি, বাট আমাদের যদি এয়ারটাইট হওয়ার কোনো প্রয়োজন না থাকে সেই ক্ষেত্রে আমরা জাস্ট কিছু দূর পরপর একটা নির্দিষ্ট ডিস্টেন্স পরপর জাস্ট স্পট ওয়েল্ড করে দিব এবং এভাবে আমরা আমাদের জয়েনিংটা সম্পন্ন করতে পারি। The size and shape of the weld spot is determined by the electrode tip. এই যে ওয়েল্ডের যে সাইজ এবং শেপ আমরা চাই, সেটা সাইজ এবং শেপ যেটা হবে ওয়েল্ডের, সেটা ইলেকট্রোড টিপ দিয়ে ডিটারমাইন করা হয়। ইলেকট্রোড টিপটা যেমন হবে ওই ওয়েল্ডের সাইজ এবং শেপটাও ওই রকমই হবে। দ্য মোস্ট কমন ইলেকট্রোড শেপ বিং রাউন্ড। আচ্ছা, ইলেকট্রনটা যদি রাউন্ড হয় তাহলে আমাদের যে স্পট ওয়েলটা হবে ওটা রাউন্ড শেপের হবে, আর ইলেকট্রোড যদি স্কোয়ার শেপের হয় তাহলে আমাদের ওয়েল্ডিংটাও স্কোয়ার শেপেরই হবে। আচ্ছা, বাট হেক্সাগোনাল, স্কোয়ার অ্যান্ড আদার শেপস আর অলসো ইউজড। বেশিরভাগ ক্ষেত্রে বেশি কমন রাউন্ড শেপ, কিন্তু হেক্সাগোনাল, স্কোয়ার এবং অন্যান্য শেপ যেগুলো আছে এগুলো ব্যবহার করা হয়। দ্য রেজাল্টিং ওয়েল্ড নাগেট ইজ টিপিক্যালি 5 to 10 মিলিমিটার ইন ডায়ামিটার। আচ্ছা, এখানে যে ওয়েল্ড নাগেটটা তৈরি হয় সেটা 5 থেকে 10 মিলিমিটার ডায়ামিটারের হয়। উইথ এ হিট অ্যাফেক্টেড জোন, এর একটা হিট অ্যাফেক্টেড জোন থাকে এক্সটেন্ডিং স্লাইটলি বিয়ন্ড দ্য নাগেট ইনটু দ্য বেস মেটাল। আচ্ছা, এখানে যে হিট এফেক্টেড জোনটা থাকে এটা নাগেটের চারপাশে জাস্ট কিছু দূর স্লাইটলি এক্সটেন্ড করে, নাগেটের চারপাশে অল্প একটু এক্সটেন্ড করে। বেস মেটালেই তো সাধারণত হয়ে থাকে এই হিট এফেক্টেড জোনটা। কিছু কিছু ওয়েল্ডিং এ দেখা যায় এই যে হিট এফেক্টেড জোন যেটা আছে এটি অনেক বড় হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে যে এটা নাগেটের চারপাশে স্লাইটলি এক্সটেন্ড করে। ইফ দ্য ওয়েল্ড ইজ মেড প্রপারলি its strength will be comparable to that of surrounding metal. আচ্ছা, ওয়েল্ডিংটা যদি প্রপারলি হয় তাহলে আমার সারাউন্ডিং যে মেটালটা আছে, যে বেস মেটাল যেটা আছে, এটার সাথে স্ট্রেংথটা অনেকটা কম্পারেবল হবে, অনেকটা এই বেস মেটালের কাছাকাছি হবে স্ট্রেংথটা। কিন্তু যদি ওয়েল্ডিং ঠিকঠাক মতো না হয়, কোনো ধরনের ডিফেক্ট থাকে, তাহলে দেখা যাবে যে ওয়েল্ড যেখানে হয়েছে সেখানেই আগে ভেঙে যাবে। The steps in a spot welding cycle are depicted in figure. আচ্ছা, এই যে স্পট ওয়েল্ডিং সাইকেল যেটা আছে সেটা এই যে স্টেপগুলো নিচে দেখানো হয়েছে, এবং এই স্টেপগুলো যে ফার্স্টে আমাদের যে সারফেসটা যেই শীট মেটাল দুটোকে আমরা জয়েন করতে চাই, এই যে ল্যাব জয়েন্ট যেটা, এই ল্যাব জয়েন্টটাকে আমরা কাছাকাছি রাখলাম, একটা কন্ট্যাক্টে রাখলাম, এবং একটি ইলেকট্রোড এখানে আমরা মুভ করার পরে ফিক্সড রাখবো, আর আরেকটি ইলেকট্রোডকে মুভ করাচ্ছে। তো যেই ইলেকট্রোডটা মুভেবল সেই ইলেকট্রোডটা কি করছে, যে এই শীট মেটালকে ফোর্স দিচ্ছে। ফোর্স দেওয়ার কারণে দেখা গেছে যে এদের মধ্যে এরা অনেকটা একটার সাথে অনেক বেশি চাপ দিচ্ছে। তারপর এদের মধ্যে কারেন্ট ফ্লো করানো হচ্ছে, যে এই প্রান্তটা পজিটিভ, এই প্রান্তটা নেগেটিভ। কারেন্ট যখন ফ্লো করানো হয় তখন দেখা যায় এখানে অনেক বেশি, এই কন্ট্যাক্ট পয়েন্টে বেশি রেজিস্ট্যান্স থাকে, এবং যার কারণে দেখা যায় এই জায়গাটায় মেটালটা হিট হয়ে যায়, এবং এখানে অনেক হাই টেম্পারেচার জেনারেট করে, এবং এই জায়গাটা গলে যায়, যেটাকে বলা মোল্টেন মেটাল। পরবর্তীতে এই মোল্টেন মেটালটা ওয়েল্ড নাগেট তৈরি করে, এবং এই নাগেট তৈরি হয়ে গেলে এটাকে আবার রিমুভ করানো হয়। অর্থাৎ এই যে ইলেকট্রোডটা আছে এটিকে আবার দূরে সরানো হয় এবং এই জয়েন্টটাকে কালেক্ট করা হয়। যেহেতু এই জয়েনিংটা একটি জায়গায় হয়েছে, একটা লোকেশনে হয়েছে, তাই এটি একটি স্পট ওয়েল্ডিং।
এবং এই একই রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্পট ওয়েল্ডিং, এই একই রকম ভাবে আমি যদি কতগুলো সিরিজ অফ স্পট ওয়েল্ডিং চাই তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর আমি এই স্পট ওয়েল্ডিংটা শীট মেটালের মধ্যে করতে পারবো। এরপর যেটা আছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স সিম ওয়েল্ডিং। ইন রেজিস্ট্যান্স সিম ওয়েল্ডিং the stick shaped electrode in spot welding are replaced by rotating wheels। আচ্ছা, এর আগে যে আমরা স্পট ওয়েল্ডিং করেছি সেখানে আমরা দেখেছি আমাদের যে ইলেকট্রোড গুলো ছিল সেগুলো কি স্টিক শেপ ছিল। এখন সিম ওয়েল্ডিং এর ক্ষেত্রে এই ধরনের ইলেকট্রোড থাকবে না। সিম ওয়েল্ডিং এ কি থাকবে? সিম ওয়েল্ডিং এ থাকবে রোটেটিং হুইল। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা উপরে এবং নিচে রোটেটিং হুইল ব্যবহার করেছি। And a series of overlapping spot welds are made along the lap joint। আচ্ছা, ল্যাপ জয়েন্ট বরাবর এখানে ওভারল্যাপিং স্পট তৈরি হবে, ওভারল্যাপিং স্পট ওয়েল্ড তৈরি হবে, সিরিজ অফ ওভারল্যাপিং স্পট ওয়েল্ড তৈরি হবে। আচ্ছা, টেকনিক্যালি রেজিস্ট্যান্স সিম ওয়েল্ডিং ইজ দ্য সেম অ্যাজ স্পট ওয়েল্ডিং। এটি হচ্ছে স্পট ওয়েল্ডিং এর মতোই, শুধু একটাই পার্থক্য যে এখানে যে আমরা স্পটগুলো তৈরি করতেছি এটা একটা আরেকটার সাথে overlap করতেছে। Because of the operation is usually carried out continuously rather than discretely, the seams should be along a straight or uniformly curved line। আচ্ছা, যেহেতু আমাদের যে অপারেশনটা আছে এই অপারেশনটা কন্টিনিউয়াসলি হয়, ডিসক্রিটলি হয় না। স্পট ওয়েল্ডিং এ দেখা যায় ডিসক্রিট স্পট তৈরি করা হয় বিভিন্ন একটা নির্দিষ্ট ডিস্টেন্স পরপর, কিন্তু সিম ওয়েল্ডিং এর ক্ষেত্রে কিন্তু এই ধরনের হচ্ছে না। সিম ওয়েল্ডিং এ স্পটগুলোই একটা একটার সাথে ওভারল্যাপ করতেছে, অর্থাৎ আমরা এই ওয়েল্ডিংটাকে এই অপারেশনটাকে কন্টিনিউয়াস বলতে পারি। আচ্ছা, এই জন্য এই সিমগুলো যে সিমটা তৈরি হয় সেটা হচ্ছে স্ট্রেইট লাইন অথবা ইউনিফর্মলি কার্ভ লাইন বরাবর থাকে। The wheel is rotated continuously at a constant velocity। আচ্ছা, হুইল যেটা রোটেট করতেছে এটা কন্টিনিউয়াসলি রোট করতেছে এবং এটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে রোটেট করতেছে। ওভারল্যাপিং ওয়েল্ড স্পট আর প্রডিউস, যার কারণে ওভারল্যাপিং ওয়েল্ড স্পট তৈরি হচ্ছে। দ্য প্রসেস ইজ ক্যাপাবল অফ প্রডিউসিং এয়ার টাইট জয়েন্ট। এই জিনিসটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, যে আমরা যদি এয়ার টাইট জয়েন্ট তৈরি করতে চাই তখন হচ্ছে আমরা এই ধরনের প্রসেসকে ব্যবহার করব। And its industrial application include the production of gasoline tank, automobile mufflers, and various other fabricated sheet metals containers। আচ্ছা, এই ধরনের অ্যাপ্লিকেশন গুলোতে নরমালি আমরা হচ্ছে এয়ার টাইট জয়েন্ট চাই এবং সেখানে আমরা এই রেজিস্ট্যান্স সিম ওয়েল্ডিং ব্যবহার করে থাকি। এখন আমরা যে প্রসেসটা দেখব সেটি হচ্ছে রেজিস্ট্যান্স প্রসেস projection welding। এটি কি? Resistance projection welding is an resistance welding process in which the coalescence occurs at one or more relatively small contact points on the part। আচ্ছা, এই ওয়েল্ডিং অপারেশনে যে জায়গাগুলোতে ওয়ার্কিং পার্টগুলো কন্ট্যাক্টে থাকবে সেই জায়গাগুলোতে ওয়েল্ডিংটা হবে। যেমন আমি যদি এই চিত্রটার দিকে তাকাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে একটি শীট মেটাল আছে এবং নিচে আরেকটি শীট মেটাল আছে। এই দুটির মধ্যে কন্ট্যাক্ট পয়েন্ট কিন্তু দুটো, এই দুটো কন্ট্যাক্ট পয়েন্টই সাধারণত ওয়েল্ডিংটা হয়ে থাকবে। তো যে জায়গাগুলোতে কন্ট্যাক্ট পয়েন্টগুলোতে ওয়েল্ডিং, যেহেতু এখানে কন্ট্যাক্ট পয়েন্টগুলোতে ওয়েল্ডিং হচ্ছে সেহেতু এটা হচ্ছে রেজিস্ট্যান্স প্রজেকশন ওয়েল্ডিং। দিস কন্ট্যাক্ট পয়েন্ট আর ডিটারমাইন্ড বাই দ্য ডিজাইন অফ দ্য পার্ট টু বি জয়েন্ট। আচ্ছা, এই কন্ট্যাক্ট পয়েন্টগুলো কিভাবে ডিটারমাইন করা হয়? এই যে পার্টগুলো আমরা জয়েন করব এই পার্টগুলোর ডিজাইনের উপর বেস করে এই কন্ট্যাক্ট পয়েন্টগুলো ডিটারমাইন করা হয়। আচ্ছা, অ্যান্ড মে কনসিস্ট অফ প্রজেকশন, এমবোসমেন্ট অর লোকালাইজড ইন্টারসেকশনস অফ দ্য পার্ট। আচ্ছা, পার্টের এই যে প্রজেকশন অথবা এমবোসমেন্ট অথবা লোকালাইজড ইন্টারসেকশন যদি থাকে এগুলো দ্বারাই নর্মালি এই কন্ট্যাক্ট পয়েন্টগুলো তৈরি। The part on top has been fabricated with two embossed point। আচ্ছা, উপরের যে পার্টটা আছে এটা দুটো embossed point নিয়ে, এই যে দুটো embossed point নিয়ে তৈরি করা হয়। embossed point to contact with the other part at the start of the process। আচ্ছা, যে embossed point গুলো হচ্ছে অন্য পার্টের সাথে কন্ট্যাক্টে থাকে, it might be argued that the embossing operation increases the cost of the part, but this increase may be more than offset by savings in welding cost। আচ্ছা, এখানে বলা হয়েছে যে এটি মনে করা হয় যে embossing অপারেশনের কারণে কস্ট বাড়ে। হ্যাঁ, অবশ্যই এমবোজিং অপারেশনের কারণে কিন্তু এক্সট্রা একটা কস্ট বাড়ছে,
কিন্তু এই প্রসেসে রেজিস্ট্যান্স পজিশন ওয়েল্ডিং এ যে পরিমাণ কস্ট সেভিং হয় তাতে এমবোজিং অপারেশনের কারণে যে ক্ষতিটা হয় যে সেই ক্ষতি পূরণ করে ফেলে। অর্থাৎ এই পুরো প্রসেসটার মধ্যে যে পরিমাণ কস্ট সেভিং হয় তাতে ওই যে এমবোজিং অপারেশনের যে কস্টটা এটি আসলে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না, ওই এমবোজিং অপারেশনের কস্টটা বিয়ার করা সম্ভব হয়। এখন আমরা দেখে নেই আমাদের এই যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং প্রসেস যেটা আছে সেটার অ্যাডভান্টেজ গুলো কি কি। নো ফিলার মেটাল ইজ রিকোয়ার্ড। হ্যাঁ, আমরা আগেই দেখেছি কোনো ধরনের যতগুলো প্রসেস পড়েছি কোথাও কোনো ধরনের ফিলার মেটালের প্রয়োজন হয় না। হাই প্রোডাকশন রেট আর পসিবল, ইয়েস অবশ্যই হাই প্রোডাকশন রেট সম্ভব। Operator skill level is lower than that required for arc welding and good repeatability and reliability. অর্থাৎ এখানে হচ্ছে যে অপারেটর স্কিল যেটা আছে সেটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং এর থেকে কম দরকার, মানে আর্ক ওয়েল্ডিং এর থেকে খারাপ হলেও সমস্যা নেই। আর রিপিটেবিলিটি অ্যান্ড রিলায়েবিলিটি অনেক ভালো। আর এটার ড্রব্যাকস গুলো কি কি? ইকুইপমেন্ট কস্ট যেটা আছে সেটা হচ্ছে ইজ হাই, ইউজুয়ালি মাচ হায়ার দ্যান মোস্ট আর্ক ওয়েল্ডিং অপারেশনস। আচ্ছা, ইকুইপমেন্ট কস্ট হাই, আবার অনেক ক্ষেত্রে কিছু আর্ক ওয়েল্ডিং অপারেশনের থেকেও বেশি হায়ার। টাইপস অফ জয়েন্ট দ্যাট ক্যান বি ওয়েল্ডেড আর লিমিটেড টু ল্যাব জয়েন্ট ফর মোস্ট রেজিস্ট্যান্স ওয়েল্ডিং প্রসেসে। এই যে জয়েন্টগুলো মানে ল্যাব জয়েন্টেই পসিবল হচ্ছে, এই জন্য এটা হচ্ছে অনেকটা খারাপ আর কি। এর অন্যান্য অনেক জয়েনিং এর ক্ষেত্রে এটা এই প্রসেসটা অ্যাপ্লাই করা সম্ভব না। এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে আমি ফান্ডামেন্টালস অফ মডার্ন ম্যানুফ্যাকচারিং ম্যাটেরিয়ালস প্রসেসেস অ্যান্ড সিস্টেম বাই মাইকেল পি গ্রুভারের বই থেকে নিয়েছি, এবং এখানেই আমাদের আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা আমাদের সাথেই থাকবেন।